হচ্ছে যে একদিকে শূন্যতা সৃষ্টি করে যাতে ওখানে আবাদ বিচরণের একটি ক্ষেত্র তৈরি হয়, সেখানে রাজনৈতিক যে কর্মসূচি আছে সেটিও একটি ক্ষেত্র তৈরি করছে জঙ্গি উত্থানের ক্ষেত্রে। ধন্যবাদ আব্দুর রশিদ আমাদের সঙ্গে থাকার জন্য। এডিএসপিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। মানবতা বিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে তার অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য, কিন্তু বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আব্দুল জব্বারের নির্দেশেই পিরোজপুর ও মঠবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় শান্তি কমিটি, রাজাকার বাহিনী ও পাক বাহিনীর সহযোগী সংগঠনগুলো মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন, হত্যা ও গণহত্যা চালাত। তার বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা, জোর করে ধর্মান্তরিতকরণ সহ মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে 4 অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল 1। 4টি চার্জে মৃত্যুদণ্ড যোগ্য হওয়া সত্ত্বেও আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। জোরপূর্বক ধর্মান্তরিতকরণের চার্জে তাকে 20 বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং তাকে 10 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। শান্তি কমিটি কি করে সশস্ত্র যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের একটি সশস্ত্র বাহিনী হিসেবে কাজ করেছে এবং তারই এজেন্ডা বাস্তবায়ন করে মঠবাড়িয়ার পিস কমিটির সভাপতি আজকে যিনি অপরাধী তিনি সেই অপরাধগুলো সংঘটিত করেছেন। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, তার মক্কেলের সাথে যোগাযোগ করতে পারলে তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলবেন। একজন আইনজীবী হিসেবে অবশ্যই আমি তাকে মাননীয় ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কথা বলবো এবং তিনি সেটা করবেন উইদিন টাইম। পলাতক এই আসামিকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ নিয়ে পলাতক 5 জনের রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ। কথা বলছি তার সঙ্গে। আমরা কিছুক্ষণ আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ ইমামের কথা শুনছিলাম। তিনি বলেছেন যে একটি অভিযোগে তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো বয়স বিবেচনায় একদিকে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুদণ্ডযোগ্য অপরাধগুলো কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, আবার সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই দুটো কি সাংঘর্ষিক কিনা? একজন আইনজীবী হিসেবে একটুখানি অসঙ্গতি মনে হয়েছে আমার কাছে রায়টি শুনবার পরেও। তারপরও নিশ্চয়ই মাননীয় ট্রাইব্যুনাল যেহেতু উপযুক্ত মনে করেছেন, এই রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, কিছুদিন আগেই আমরা ট্রাইব্যুনালে 2টি রায় দেখেছি, কায়সার এবং আব্দুস সোবানের রায় দুটিতে। সেখানে বয়স বিবেচনায় নেওয়া হয়নি, কিন্তু ঠিক 1 সপ্তাহের মধ্যে আজকে যে রায় ঘোষণা হলো সেখানে আমরা দেখলাম যে বয়স বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও 4টি অপরাধ ছিল ফাঁসির দণ্ডাদেশ যোগ্য। এই ব্যাপারে এই যে এই 2 ধরনের রায় 1 সপ্তাহ আগের আর 1 সপ্তাহ পরে, আপনার অবজারভেশন কি? বয়স বিবেচনা করে প্রথম যে মামলাটিতে শাস্তিকে লঘু করা হয়েছে সেটি হচ্ছে গোলাম আজমের মামলা। আপনারা জানেন আপিলে থাকা অবস্থায় যেহেতু তার মৃত্যু হয়েছে, সেহেতু উচ্চ আদালত থেকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা খুব শীঘ্রই পেতে পারছি না। তবে অন্য 2টি রায়, বিশেষ করে সুবহানের রায় যেটি গত সপ্তাহে আমরা পেয়েছি, সেখানে মাননীয় ট্রাইব্যুনাল 2 খুব সুস্পষ্টভাবে বলেছেন যে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি আসামি তার বয়স কখনোই বিবেচ্য বিষয় হতে পারে না। তবে একই সাথে আমরা আজকে যে রায়টি পেলাম সেখানে অবশ্য বিবেচনায় নেওয়া হয়েছে তার বয়সকে। দেখুন, আইনের ভেতরে যে শাস্তির বিধানের কথা লেখা রয়েছে সেই সেকশন 20 সাবসেকশন 2-তে কিন্তু বলা রয়েছে মৃত্যুদণ্ড অথবা যে কোনো শাস্তি দিতে পারে মাননীয় ট্রাইব্যুনাল, যেটি তারা উপযুক্ত মনে করবেন। এখন ট্রাইব্যুনাল 2 হয়তো উপযুক্ত মনে করেছেন, সেজন্যই মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে, বয়স বিবেচনায় নেওয়া হয়নি। তবে ট্রাইব্যুনাল 1 কিন্তু আমরা দেখলাম ধারাবাহিকভাবে বয়সকে বিবেচনা করে তারা শাস্তি দিচ্ছেন। এটি একমাত্র উচ্চ আদালতে গেলে আমরা বুঝতে পারবো এই ধরনের যে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে যে বয়সকে কি বিবেচনা করা সম্ভব কিনা এই ধরনের অপরাধের ক্ষেত্রে, সেই ব্যাপারটি পরিষ্কার হবার জন্য।
আরেকটি বিষয়, এর আগে আমরা দেখেছি আপিল বিভাগের দেয়া আব্দুল কাদের মোল্লার রায়, সেখানে ঘটনার ভয়াবহতা, ভিকটিমদের প্রত্যাশা এবং জাতির প্রত্যাশা বিবেচনায় রাখা হয়েছে। এই ক্ষেত্রে সেটার রিফ্লেকশন আমরা সেভাবে দেখতে পাইনি। এই ব্যাপারে কি আপনারা কোনো আপিল করবেন এই রায়টার ব্যাপারে? আপনি যথার্থই বলেছেন, কাদের মোল্লা রায়ে ওই 3টি বিষয়কে বিবেচনায় আনতে বলা হয়েছে। তবে আমরা পুরো টিম, এখন প্রসিকিউশন টিম রায়টি আমরা পেয়েছি, আমরা এটা পড়ালেখা করে যাচাই বাছাই করে দেখব যে এখানটিতে আপিলের গ্রাউন্ড আছে কিনা, এবং আমরা অনেকে মনে করি আনঅফিসিয়ালি এখনও যে এটি একটা আপিলের গ্রাউন্ড হতে পারে আমাদের পক্ষ থেকে। জি, ধন্যবাদ আপনাকে তরুণ আফরোজ আমাদের সঙ্গে থাকার জন্য। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বনানীর একটি বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে গোয়েন্দা পুলিশ বলেছে, সাদা পোশাকে কারা মান্নাকে আটক করেছে তা তদন্ত করে দেখা হবে। জাসদ, বাসদ, জনমুক্তি পার্টি ও আওয়ামী লীগ হয়ে মাহমুদুর রহমান মান্না এখন নাগরিক ঐক্যের নেতা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সাথে তার সাম্প্রতিক ফোনালাপ ফাঁস হয়েছে। এতে মান্না আন্দোলন আরও চাঙ্গা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল ও লাশ ফেলানোর উস্কানি দেন। ব্যাপক সমালোচনার মুখে পড়েন মান্না। ব্যাকফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না, সাবমিসিভ হওয়ার কোনো টোন থাকা যাবে না। সোমবার সন্ধ্যার পর থেকেই অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে যান মান্না। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে মাহমুদুর রহমান মান্না বনানীতে তার ভাতিজির বাসায় অবস্থান করছিলেন। রাত 3:30টায় সাদা পোশাকধারী লোকজন সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়। বনানী আমার ভাস্তির বাসার মধ্যে ছিল, ওখান থেকে রাত 3টার সময় ওরা আসছে। 3টার সময় এসে এই 3:30টার মধ্যে আর কি, অতক্ষণ তারা খুলতে আর কি সময় নিচ্ছিল পরিচয় জানতে, তখন তারা নিয়ে ওখান থেকে 3:30টার দিকে নিয়ে বেরিয়ে গেছে। আমরা দরজা ধাক্কানোর শব্দ পাই, আমাদেরকে দরজা খুলতে বলা হয়, আমরা দরজা খুলে দিই। রাত 3:30টার দিকে ওনাদের পরিচয় ওনারা দিয়েছেন ডিবি থেকে এসছেন, রাত 3:30টার সময় নিয়ে যাওয়া হয়। না, আমরা কিছু জানতে পারি না। আপনার সাথে তার কথোপকথন হয়েছে, কি কারণে তারা নিয়ে যাচ্ছেন, কোনো কথাবার্তা হয়েছিল? জি না। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জানান, মান্নাকে পুলিশ গ্রেপ্তার বা আটক করেনি। সাদা পোশাকে মান্নাকে আটকের পরিবারের অভিযোগটি তদন্ত করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্য কোনো ইউনিট তাকে আটক কিংবা গ্রেপ্তার করেনি এবং এই সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা পরিবারের যে দাবি সেটির ব্যাপারে আমরা মিডিয়াতে দেখেছি, তো সেই ব্যাপারে অন্য কেউ যদি নিয়ে গিয়ে থাকে সেই বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে অবশ্যই বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখব। যোগাযোগ করা হলে র্যাবও জানায় তাদের কাছে মান্নাকে আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য নেই। এরপরই ঘটনার ব্যাপারে জানতে বনানীর ওই বাসাটিতে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তারা। এদিকে দুপুরে মান্নার অবস্থান ও উদ্ধারের দাবি জানিয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ কার্জন, কথা বলছি তার সাথে। কার্জন, মাহমুদুর রহমান মান্নার আর সর্বশেষ কোনো খোঁজ কি পাওয়া গেছে? পুলিশের তৎপরতা কি তাকে খুঁজে বের করার? কিবরিয়া, একটু তথ্য যোগ করি। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সহকর্মীদের মাধ্যমে যে মাহমুদুর রহমানকে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, এরকম একটি নির্দেশনা আছে উচ্চ আদালতে রিট করেছেন তার পরিবারের পক্ষ থেকে। তো যে অভিযোগটি আমরা আসলে সকাল থেকেই পরিবারে বরাত দিয়ে আমরা জানাচ্ছিলাম গণমাধ্যমে, যে সাদা পোশাকের লোকজন এবং আমাদের পরিবারের সদস্যরা জানাচ্ছিল যে তাকে ডিবির লেখা ডিবি বলে পরিচয় দিয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এবং কিছুক্ষণ পরে আমরা দেখলাম, যেটি আপনি রিপোর্টেও শুনছিলেন, যে অস্বীকার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে তারা আটক করছে না এবং তাদের কাছে কোনো তথ্য নেই, এবং তারা বলছে যে কেউ আটক করে থাকে পরিবার অভিযোগ করলে তারা সেটি তদন্ত করবে। এরপরেই কিন্তু আসলে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরিবারে এক প্রকার নিশ্চিত ছিল, যেহেতু ডিবি আটক করে নিয়ে গেছে এবং তারা হয়তো ডিবির কাছে পাবেন। যখন পরিবারের পক্ষ থেকে, ডিবির পক্ষ থেকে যখন বিষয়টি অস্বীকার করা হয়, তখনই কিন্তু পরিবারেও এক ধরনের টেনশন বা এক ধরনের বাড়তি তার মধ্যে একটা সৃষ্টি হয় এবং তারা কিন্তু বিভিন্ন রকম দৌড়ঝাঁপ শুরু করেছেন। আমরা দেখেছি থানায় গিয়ে জিডি করেছেন এবং উচ্চ আদালতে গেছেন। পুলিশের তৎপরতা চোখে পড়েছে আপনার?
কিছুক্ষণ আগে আমি পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন তারা যেহেতু অস্বীকার করেছেন এবং তারা এখন পর্যন্ত বলছেন যে তারা গ্রেপ্তার করেনি এবং তারা তদন্ত শুরু করেছেন কারা নিয়েছে, কারা নিয়ে যেতে পারে, বা এটা কোনো আত্মগোপনে চলে গেছেন কিনা, বা অন্য কেউ কোনো সুযোগ নিয়ে গেছে কিনা তৃতীয় পক্ষ, এই বিষয়টিকে তারা খতিয়ে দেখে তারা দাবি করছেন যে এই বিষয়গুলো সামনে রেখেই তারা তদন্ত শুরু করছেন। তো এখন পর্যন্ত আসলে মাহমুদুর রহমান মান্না কোথায় আছেন এরকম কোনো আপডেট কিন্তু জানাতে পারেনি আমাদেরকে। অবশ্যই মান্নার বিরুদ্ধে কি কোনো মামলা আছে, মামলা হয়েছে এই পর্যন্ত, এরকম কোনো তথ্য আছে? আসলে ভিডিও পরশুদিন ফাঁস হওয়ার পর কালকে বিভিন্ন গণমাধ্যমে আসার পর বিভিন্ন যে কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখেছি এবং এর প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং সাধারণ ডায়েরি করা হয়েছে যে বিশ্ববিদ্যালয় এলাকায় যে লাশ ফেলার যে তার অডিও বার্তায় যেটি এসেছে সেই জন্য শাহবাগ থানায়ও কিন্তু জিডি হয়েছে যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এটার জন্য মাহমুদুর রহমান মান্না বা সাদেক হোসেন খোকা দায়ী থাকবেন, এই অভিযোগে কিন্তু জিডি করা হয়েছে। তো এখন পর্যন্ত কোনো মামলা কিন্তু করা হয়নি বা মামলার কোনো তথ্য নেই বা মামলা কেউ করেনি, তবে মামলা হয়তো জি কিবরিয়া এর আগে এ ধরনের ঘটনায় যে মামলাগুলো হয়েছে রাষ্ট্রপক্ষ বা পুলিশ বাদী হয়ে যে মামলাগুলো করেছে, যে নজিরগুলো আছে এই ধরনের কথোপকথনের ভিত্তিতে, সেগুলো কি ধরনের মামলা হয়েছে বা এই ক্ষেত্রে কি ধরনের মামলা হতে পারে বলে আপনি মনে করেন? কিবরিয়া এখানে যে কথোপকথনটি বলা হয়েছে, এখানে আমরা যেটি শুনলাম গণমাধ্যমের কল্যাণে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের লাশ ফেলার যে উস্কানি দেওয়া হয়েছে এবং এক প্রকার সরকারের বিরুদ্ধে আসলে কিন্তু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বা সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে, রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়ে কিন্তু কথাবার্তা বলেছেন এই মাহমুদুর রহমান মান্না এবং সাদেক হোসেন খোকা, যে ভিডিওটি বা যে গণমাধ্যমে যেসব প্রতিবেদন এসছে। তো এটা এক পর্যায়ে হচ্ছে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী এটা কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগ। তো সেই ক্ষেত্রে মামলা যদি হয়ে থাকে তাহলে সেটি হয়তো রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে, আর যদি কোনো ঘটনা ঘটে তো সেটা হয়তো ফৌজদারি আইনে মামলা হবে। তবে রাষ্ট্রদ্রোহের মামলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যে পুলিশ বা সরকার বাদী হয়ে সেই মামলাটি করতে হবে। পুলিশ যদি বাদী করে থাকে, যে জিডিগুলো হয়েছে বা সাধারণ ডায়েরিগুলো হয়েছে সেগুলো হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনুমোদনের ব্যাপার আছে রাষ্ট্রপক্ষের, সেগুলো যদি অনুমোদনের জন্য পাঠানো হয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সেটি অনুমোদন দেয়, হয়তো তার জন্য এই প্রক্রিয়ার যদি তারা অনুসরণ করে থাকে বা এর আগে আমরা যেরকম দেখেছি হয়তো রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে বা বিভিন্ন ঘটনা ঘটলে যেটি বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর। ধন্যবাদ কার্জন আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।